এরকম অনেক প্রশ্ন আছে ছোট, ছোট। এছাড়াও যে আর্য ভাষার ধ্বনিতাত্ত্বিক রূপ, রূপতাত্ত্বিক রূপ সেই বিষয়গুলো একটু চোখ বুলিয়ে নিতে হবে কম্পিটিটিভ এক্সামের জন্য। আর যারা অনার্সের তাদেরকে তো ভালো করে পড়তেই হবে। 11-12 এর ক্ষেত্রে অতটা গভীরভাবে না জানলেও হবে। কিন্তু এই বিষয়টা জানতেই হবে। নমস্কার। আজকে আমরা বাংলা ভাষার উৎপত্তি, পৃথিবীর বিভিন্ন ভাষা বংশ এবং বাংলা ভাষার ক্রমবিকাশ এই বিষয়ে আলোচনা করব। ভাষা গবেষকদের মতে আজ থেকে প্রায় 50,000 বা 1,00,000 বছর আগে মানুষ প্রথম ভাষার ব্যবহার করে। প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো থেকে জানা যায় আফ্রিকার মানুষেরাই সর্বপ্রথম ভাষার ব্যবহার করেছিল। গবেষকদের ধারণা বর্তমান পৃথিবীর যত মৃত বা জীবিত ভাষা আছে সে সবের আদি উৎস হলো আফ্রিকার ওই প্রাচীন মানুষদের ভাষা। আফ্রিকা থেকে যখন মানুষ পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়তে শুরু করে তখন তাদের আদি ভাষাও বদলাতে শুরু করে। সেই ভাষা শাখা প্রশাখা বিস্তার লাভ করে জন্ম হয় আরো নতুন নতুন ভাষা। এভাবে পৃথিবীর ভাষাগুলোকে বিভিন্ন ভাষাগোষ্ঠীর অন্তর্ভুক্ত করা হয়, যেমন ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠী, অস্ট্রো এশীয় ভাষাগোষ্ঠী, আফ্রো এশীয় ভাষাগোষ্ঠী, চীনা তিব্বতী ভাষাগোষ্ঠী, মালয় পলিনেশীয় ভাষাগোষ্ঠী, দ্রাবিড় ভাষাগোষ্ঠী, অস্ট্রিক ভাষাগোষ্ঠী প্রভৃতি। একটি ভাষাগোষ্ঠীর সব ভাষা এক পরিবারভুক্ত, আর সব ভাষাগোষ্ঠী একটি মহাপরিবারের অন্তর্ভুক্ত, আর তা হলো আফ্রিকার সেই আদিম ভাষা। বর্তমান বিশ্বের ভাষাগুলোর ব্যাকরণ বিশ্লেষণ করে নম চমস্কি এবং আরো কয়েকজন ভাষাবিদ এই সিদ্ধান্তে এসেছেন যে ভাষার পেছনে একটি সার্বজনীন ব্যাকরণ আছে, সেই কারণে সব ভাষার মূল এক। বাংলা ভাষার ইতিহাস জানতে হলে আমাদের পিছিয়ে যেতে হবে কয়েক হাজার বছর আগে। তখন ভারতের প্রাচীন ভাষাগুলোকে বলা হতো প্রাচীন আর্য ভাষা। আনুমানিক 4,000 থেকে 1,000 বছর আগে প্রোটো ইন্দো ইউরোপীয় ভাষায় কথা বলা মধ্য এশিয়ার জনগোষ্ঠী পশ্চিম আর পূর্ব দিকে ছড়িয়ে পড়তে শুরু করে, আর তাদের ভাষাও বিভিন্ন শাখার সৃষ্টি করে। এরই একটি শাখা হলো ইন্দো ইরানীয় ভাষাগোষ্ঠী। আর ইন্দো ইরানীয় ভাষাগোষ্ঠীর একটি শাখা হলো ইন্দো আর্য বা ভারতীয় আর্য ভাষা। ভারতীয় আর্য ভাষার 3টি স্তর লক্ষ্য করা যায়। একটি হলো বৈদিক ভাষা, যার সময় খ্রিস্টপূর্ব 1200 থেকে খ্রিস্টপূর্ব 800 অব্দ পর্যন্ত। এই ভাষায় মানুষরা সাধারণত পণ্ডিত ব্যক্তি ছিলেন এবং তারা রাষ্ট্রীয় এবং ধর্মীয় প্রয়োজনে এটি ব্যবহার করতেন। বেদের শ্লোকগুলিও এই ভাষায় লেখা হয়েছিল। এর পরের স্তর হলো সংস্কৃত ভাষা, যার সময় খ্রিস্টপূর্ব 800 থেকে খ্রিস্টপূর্ব 450 অব্দ পর্যন্ত। খ্রিস্টপূর্ব 400 অব্দের দিকে ব্যাকরণবিদ পাণিনির হাতে এটি চূড়ান্তভাবে বিধিবদ্ধ হয়। এর পরের স্তর প্রাকৃত ভাষা। এই ভাষাগুলো মধ্য ভারতীয় আর্য ভাষা হিসাবে পরিচিত। খ্রিস্টপূর্ব 450 অব্দ থেকে 1000 খ্রিস্টাব্দ পর্যন্ত এই ভাষাগুলি কথ্য ও লিখিত ভাষা হিসাবে ভারতের বিভিন্ন স্থানে প্রচলিত থাকে। পালি ছিল মধ্য বিহারের মগধ অধিবাসীদের মুখের ভাষা। সংস্কৃতের মতো পালিরও মৃত্যু ঘটেছে বহু শতাব্দী আগেই, অর্থাৎ এই ভাষায় এখন আর কোনো স্থানীয় জাতি নেই বা সেই অর্থে মাতৃভাষা হিসাবে ব্যবহারের মানুষ নেই। প্রাকৃত ভাষাগুলো থেকে অপভ্রংশ বা বিকৃত হয়ে বিভিন্ন ভাষা যেমন বাংলা, হিন্দি, গুজরাটি, মারাঠি, পাঞ্জাবি প্রভৃতি ভাষার জন্ম হয়েছে। চলুন এইবার এই যে ভাষার চার্টটা দেয়া আছে এইটা বোঝা যাক। এতক্ষণ আমি বাংলা ভাষার উদ্ভব আর ক্রমবিকাশের যে পর্যায় সেইটা সম্পর্কে ধারণা দিয়েছি। এবার আমি আস্তে আস্তে বুঝিয়ে দিচ্ছি যে কিভাবে বাংলা ভাষা এসছে। তাহলে একটু আগে আলোচনা করলাম যে প্রত্যেকটা ভাষার গাঁটছড়া বাঁধা আছে কিন্তু আফ্রিকার জনজাতির মধ্যে। তারা আস্তে আস্তে পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছে এবং সেইভাবে ভাষা ক্রমবিকাশ লাভ করেছে। পৃথিবীতে মোট যে কটি ভাষা আছে সেগুলো কোনো না কোনো ভাষা বংশের সাথে যুক্ত। পৃথিবীতে মূল ভাষা সমূহের প্রধানত 12টি ভাষা বংশ আছে। ইন্দো ইউরোপীয়,
দ্রাবিড়, অস্ট্রিক এভাবে ১২টা। আমাদের বিষয় হচ্ছে বা লক্ষ্য হচ্ছে ইন্দো ইউরোপীয়। কারণ এই ইন্দো ইউরোপীয় ভাষাবংশের অন্তর্গত আরো কয়েকটি ভাষাবংশ আছে। ১০টা ভাষাবংশ আছে। ইন্দো ইরানীয়, গ্রিক, ইতালিক এইভাবে ১০টা। আবার এদের মধ্যে আমাদের লক্ষ্য কোনটা? ইন্দো ইরানীয়। কারণ ইন্দো মানে ইন্ডিয়া, ইরানীয় মানে ইরান। উপরে ঠিক সেইরকম ইন্দো ইউরোপীয়, ইন্দো এবং ইউরোপ। এই ইন্দো ইউরোপীয় ভাষাবংশের ভাষায় পৃথিবীর প্রায় অর্ধেক মানুষ কথা বলে। ইউরোপের মধ্যে এই ভাষা ছ ছড়িয়ে ছিটিয়ে আছে এবং ইন্ডিয়া অর্থাৎ আমাদের ভারত এবং ভারতের পার্শ্ববর্তী অঞ্চলগুলোতে এই ভাষাবংশের অন্তর্গত ভাষাগুলো আছে। যেমন বাংলা, নেপালি, ইরানের বিভিন্ন ভাষা বা ইংরেজি যেটাই বলি, গ্রিক ভাষা সবগুলি কিন্তু ইন্দো ইউরোপীয় ভাষাবংশের মধ্যে। ইন্দো ইউরোপীয় ভাষাবংশের ২ টো ধারা। একটা হচ্ছে শতম, আরেকটা হচ্ছে কেন্তুম। এই যে কেন্তুম ধারাটা, কেন্তুম অর্থাৎ ইউরোপ মহাদেশে যে ভাষাগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে সেগুলো এই কেন্তুম ধারার মধ্যে। আবার শতম এর ভাষা যেগুলো আছে সেগুলো আমাদের ভারত বা ভারতের পার্শ্ববর্তী অঞ্চলে আছে। তাহলে কেন্তুম শতম বিষয়টা গেল। ইন্দো ইরানীয় থেকে আবার ৩ টে ধারা আসছে। ইরানীয় আর্য, দরদীয়, প্রাচীন ভারতীয় আর্য। এই আর্য বিষয়টা এখানে কেন উল্লেখ আছে? আসলে ব আফ্রিকা থেকে যখন আটলান্টিক মহাসাগরের পাশ থেকে, ভূমধ্যসাগরের পাশ থেকে ইউরাল পর্বতের ধার ঘেঁষে ভারতে যে জনজাতি প্রবেশ করেছিল তারাই কিন্তু এই ভাষা নিয়ে এসছিল এবং এখানকার অধিবাসীদের সঙ্গে সাংস্কৃতিক মিলনের ফলেই কিন্তু আস্তে, আস্তে ভাষার বিকাশটা ঘটেছে। আজকে যদি গোমুখ গুহা থেকে বরফ গলা জল না প্রবাহিত হতো, তাহলে কিন্তু গঙ্গা নদী তৈরি হতো না। হিমবাহ যদি স্থির থাকতো, তাহলে কিন্তু নদীর সৃষ্টি হতো না। তাই গোমুখ গুহা থেকে জল, বরফ গলা জল প্রবাহিত হয়েছে বলেই গঙ্গা নদীর বিস্তার এত। ঠিক সেই রকম ওই যে আফ্রিকা থেকে বিভিন্ন জনজাতির প্রবাহ শুরু হয়েছিল পৃথিবীর বিভিন্ন জায়গায়, তাদের মাধ্যমেই ভাষার ক্রমবিকাশ ঘটেছে। এবার ইরানীয় আর্য, ইরানের আশেপাশে যে সমস্ত ভাষা আছে, দরদীয়, দরদীয়টা হচ্ছে কাশ্মীরে ব্যবহৃত হতো। কাশ্মীরি ভাষাটা দরদীয়র অন্তর্গত। আর প্রাচীন ভারতীয় আর্য ২ ভাগে বিভক্ত। কথ্য রূপ আছে আর সাহিত্যিক রূপ আছে। সাহিত্যিক রূপ মূলত হচ্ছে ওই একটু আগে বলছিলাম যেটা, যে রাজনৈতিক বা রাষ্ট্রীয় কাজে এবং শাসন কাজে এবং সাহিত্য চর্চার কাজে ব্যবহৃত হতো। এইখান থেকেই বেদ তৈরি হয়েছে, বেদে ব্যবহৃত ভাষা এই অন্তর্গত এবং এরই অংশ হচ্ছে সংস্কৃত। অন্যদিকে কথ্যরূপ আবার হচ্ছে ৪ ভাগে ভাগ হয়ে গেছে। প্রাচ্য, উদিচ্য, মধ্যদেশীয়, দাক্ষিণাত্য। আমাদের লক্ষ্য হচ্ছে বাংলা ভাষা। বাংলা ভাষা এসছে এই প্রাচ্য থেকে। প্রাচ্য আবার ২ ভাগে বিভক্ত। প্রাচ্যা, প্রাচ্য মধ্য। প্রাচ্যা থেকে এসছে মাগধী প্রাকৃত। মাগধী প্রাকৃত থেকে এসছে মাগধী অপভ্রংশ বা অবহট্ট। ওই একটু আগে বলছিলাম যে অপভ্রংশ, প্রাকৃত থেকে এসছে অপভ্রংশ বা বিকৃত। বিকৃত বলতে এখানে খারাপ কিছু বিকৃত, বিকার নয়। বিকার বলতে এখানে বিকৃত ব্যবহৃত হয়নি। যে পৃথক হয়ে যাচ্ছে, আলাদা হয়ে যাচ্ছে। এটাই হচ্ছে বিকৃত। এই হচ্ছে অপভ্রংশ। এইবার মাগধী অপভ্রংশ হচ্ছে ২ ভাগে ভাগ হয়েছে। একটা হচ্ছে পশ্চিমা আর একটা হচ্ছে পূর্বী। পশ্চিমা আর পূর্বী। এই পশ্চিমার মধ্যে ওই মিথিলা বা মৈথিলি ভাষা, ভোজপুরি ভাষা এগুলো পশ্চিমার মধ্যে পড়ে যাচ্ছে। মাগহী ভাষা সব পশ্চিমার অন্তর্গত। পূর্বী, পূর্বী আবার ২ ভাগে ভাগ হয়ে যাচ্ছে। মানে ভারতের পূর্ব দিকে অবস্থিত কি আছে? আমাদের বাংলা আছে অর্থাৎ পশ্চিমবঙ্গ। আগে তো এখন পশ্চিমবঙ্গ হয়েছে কিন্তু আগে তো পুরোটাই তো বাংলা ছিল। তাহলে বঙ্গ অসমিয়া একটা ভাগ আর একটা হচ্ছে ওড়িয়া। ওড়িয়া থেকে ওড়িয়া ভাষা আর বঙ্গ অসমিয়া থেকে এসছে বাংলা আর অসমিয়া। সুনীতি কুমার চট্টোপাধ্যায় এই বঙ্গ, অসমিয়া আর ওড়িয়ার মধ্যে বলেছেন যে এক বিশেষ মিল লক্ষ্য করা যায়। লক্ষ্য করা যাবেই তো। কারণ এরা তো পূর্বীর অন্তর্গত। ৩ জনই তো এক জায়গা থেকে। তাহলে এই ইন্দো ইউরোপীয় থেকে বিভিন্ন স্তরের মধ্যে ভাগ হয়ে বাংলা সৃষ্টি হয়েছে। ৬৫০ খ্রিস্টাব্দের দিকে এই বাংলার একটা পূর্ণ রূপ বিকাশিত হয়েছে।
এইবার আমরা আলোচনা করব ভারতীয় আর্য ভাষা সম্পর্কে। ঠিক আছে? আসলে মূল ইন্দো ইউরোপীয় ভাষার জাতি যেটা ভারতে প্রবেশ করেছিল, সেটাকে আমরা এইটার মাধ্যমে প্রকাশ করব। তাদের যে ভাষার প্রভাব, অর্থাৎ প্রাচীন ভারতীয় আর্য, তার প্রভাব কিন্তু প্রায় ৩,৫০০ বছর ছিল। এই খ্রিস্টপূর্ব ১৫০০ থেকে ৯০০ খ্রিস্টাব্দ পর্যন্ত। এই প্রাচীন ভারতীয় আর্য ভাষা, এটাকে ৩ টে ভাগে ভাগ করা যায়। প্রাচীন ভারতীয় আর্য, ওল্ড ইন্দো আরিয়ান, মিডল ইন্দো আরিয়া অর্থাৎ মধ্য ভারতীয় আর্য, এবং নিউ ইন্দো আরিয়া অর্থাৎ নব্য ভারতীয় আর্য। এই ওআই এর সময়সীমা কত? বিসি মানে বিফোর ক্রাইস্ট, খ্রিস্টপূর্ব ১৫০০ থেকে ৬০০। এমআই এর সীমা কত? খ্রিস্টপূর্ব ৬০০ থেকে ৯০০ খ্রিস্টাব্দ। আর এনআইএ, ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি নয় কিন্তু, নব্য ভারতীয় আর্য এই ৯০০ খ্রিস্টাব্দ থেকে এখনো চলছে। এই গেল আমাদের বাংলা ভাষার উদ্ভব আর ক্রমবিকাশ সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা। অনেক কিছু জানার আছে, বোঝার আছে। তার জন্য পড়াশোনা করতে হবে। ডক্টর রামেশ্বর স্বর বইটা যদি পড়া যায়, খুব ভালোভাবে জানা যাবে। আমাদের ভাষাতত্ত্ববিদ সুনীতি কুমার চট্টোপাধ্যায় আছে, সুকুমার সেন আছে, তাদের বই পড়লে জানা যাবে। কিন্তু মোটামুটি যেটুকু বিষয় জানা প্রয়োজন আমি জানানোর চেষ্টা করেছি। যদি কোথাও ভুল ভ্রান্তি থাকে অবশ্যই জানাবেন। এইবার যে বিষয়টা বলব সেটা হচ্ছে, কোনো ভাষার সার্থকতা হচ্ছে তার সাহিত্য সৃষ্টিতে। আমাদের বাংলা ভাষার রবীন্দ্রনাথ ঠাকুর তো বলেছেন যে, বাংলা ভাষা মায়ের দুধের সমান। তো আমাদের বাংলার সাহিত্যের ইতিহাস যদি দেখা যায়, সেখানে আমরা ৩ টে যুগ দেখতে পাবো। আদিযুগ, মধ্যযুগ, আধুনিক যুগ। আদিযুগ বাংলা সাহিত্যের ইতিহাস, সাহিত্য সৃষ্টির সময়কাল থেকে বলা হচ্ছে। ৬৫০ যেটা বলছিলাম, তখন বাংলা ভাষা চলছে, মুখে, মুখে চলছে, প্রচলিত। এবং এখানে হচ্ছে সাহিত্য সৃষ্টির বিষয় আসছে। ৯০০ খ্রিস্টাব্দ, ৯৫০ খ্রিস্টাব্দ থেকে ১২০০ খ্রিস্টাব্দ পর্যন্ত হচ্ছে আদিযুগ। তারপর আসছে মধ্যযুগ। এই আদি থেকে মধ্যে যখন লাফিয়ে যাচ্ছে বাংলা সাহিত্য, সে সময় তুর্কি আক্রমণ হয়, মাঝে অন্ধকার যুগ আছে। সাহিত্য সৃষ্টির এমন কিছু নিদর্শন পাওয়া যায়নি। আদি যুগের নিদর্শন হচ্ছে চর্যাপদ, প্রথম বাংলা সাহিত্যের নিদর্শন। তারপরে মধ্যযুগে আসছে। মধ্যযুগ দুটো ভাগে, আদিমধ্য, অন্তর্মধ্য। মধ্যযুগের সাহিত্যিক নিদর্শন হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন। আর অন্তর্মধ্যর হচ্ছে আপনার মঙ্গল কাব্য আছে। এই তো এখানে মধ্যযুগ দেখাচ্ছে যে চৈতন্য পূর্ববর্তী যুগ, চৈতন্য যুগ, চৈতন্য পরবর্তী যুগ। এটাকে ৩ ভাগে ভাগ করা যাচ্ছে। তার সময়সীমা কি মধ্যযুগের? ১২০১ থেকে ১৮০০ পর্যন্ত। চৈতন্য জীবনী গ্রন্থগুলো যে সময় লেখা হচ্ছে সেটা হচ্ছে চৈতন্য পরবর্তী যুগ। চৈতন্য আ দেব যখন বেঁচে ছিলেন তখন কিছু লেখা শুরু হয়েছিল বা হচ্ছিল। তার পরবর্তীকালে তার অন্তর্ধানের পরেও কিছু সাহিত্য সৃষ্টি হয় তাকে কেন্দ্র করে। চৈতন্য জীবনী যেগুলো আমরা বলি। আর তারপরে আসছে ১৮০১ সালের পরে আসছে আধুনিক যুগ, যেটা এখনো চলছে। আধুনিক যুগের মধ্যে আছে প্রস্তুতি পর্ব, যেখানে আমরা দেখতে পাবো মাইকেল মধুসূদন দত্ত আসছেন, ঈশ্বর গুপ্ত আসছেন, বিকাশ হচ্ছে ওদের হাত ধরে। তারপরে তো এক বিশাল বিবর্তন। আমাদের বিশ্বগুরু, আমাদের কবিগুরু, দার্শনিক, সাহিত্যিক, কোন দিকটা বাদ দেওয়া যায়? আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম হচ্ছে, এবং তার দৃঢ় স্তম্ভ প্রতিষ্ঠিত হচ্ছে বাংলা সাহিত্যে। সেইটা হচ্ছে রবীন্দ্র যুগ, আধুনিক যুগের মধ্যে আসছে। এবং তার প্রভাব থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে পরবর্তী লেখকরা। তাই রবীন্দ্র পরবর্তী যুগ, যেটা এখনো চলছে। এই মোটামুটি আমাদের বাংলা ভাষার উদ্ভব আর ক্রমবিকাশের ধারণা দেওয়ার চেষ্টা করেছি আমি। এখান থেকে কিছু প্রশ্ন আসতেই পারে। যেমন প্রশ্ন আসতে পারে যে, বাংলা ভাষা সৃষ্টি হয়েছে কোথা থেকে? অপশন দেয়া থাকতে পারে সংস্কৃত, মাগধী, প্রাকৃত, উদিচ্য, দরদীয়,
আমাদের একটা প্রবণতা আছে যে আমরা কম বেশি অনেকেই শুনেছি যে বাংলা ভাষা নাকি সংস্কৃত থেকে সৃষ্টি হয়েছে। বাংলা ভাষার জননী সংস্কৃতকে বলা হয়। আমি বিতর্কে যেতে চাই না। মোটামুটি উত্তরটা হবে, আমি এই তো চার্টেই তো দেখা যাচ্ছে এখানে যে ছকটা দেয়া আছে যে সাহিত্যিক রূপ থেকেই সংস্কৃত চলে যাচ্ছে। আর এদিকে কথ্য রূপ থেকে প্রাচ্য হয়ে এইদিকে আসছে। তাহলে সংস্কৃতকে জননী বলা যায় না কখনো। মাসি বলা যেতে পারে। কিন্তু জননী বলা যাবে না। সেক্ষেত্রে উত্তর হবে কিন্তু মাগধী প্রাকৃত বা মাগধী অপভ্রংশ। এবার প্রশ্ন আসতে পারে যে ভাষাতাত্ত্বিকেরা ভারতীয় আর্য ভাষাকে কয় ভাগে ভাগ করেছে? ১, ২, ৩, ৪। তো এখানে ৩ টে আমরা দেখতে পাচ্ছি। তো আমাদের উত্তর দিতে হবে ৩। এছাড়াও প্রশ্ন আসতে পারে যে বাংলা সাহিত্যের আদি নিদর্শন কি? চর্যাপদ। বাংলা সাহিত্যের আদি মধ্যযুগের নিদর্শন কি? অবশ্যই শ্রীকৃষ্ণ কীর্তন। এরকম অনেক প্রশ্ন আছে ছোট, ছোট। এছাড়াও যে আর্য ভাষার ধ্বনিতাত্ত্বিক রূপ, রূপতাত্ত্বিক রূপ, সেই বিষয়গুলো একটু চোখ বুলিয়ে নিতে হবে কম্পিটিটিভ এক্সামের জন্য। আর যারা অনার্সের তাদেরকে তো ভালো করে পড়তেই হবে। 11-12 এর ক্ষেত্রে অতটা গভীরভাবে না জানলেও হবে। কিন্তু এই বিষয়টা জানতেই হবে। তো সকলকে ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আর ভুল ত্রুটি যদি কোথাও বলে থাকি তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন।